আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জাহিন ডায়না। ঘূর্ণিঝড় রেমালের কারণে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজারকে 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সন্ধ্যা নাগাদ বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগরদ্বীপের মাঝামাঝি এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। আঘাত হানার সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে 135 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর বৃষ্টিপাত একসাথে হওয়ার কারণে প্রভাব ভয়াবহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। জলোচ্ছ্বাসের কথাটাও আমি বলেছি 8 থেকে 10 ফুট এবং বাড়ি বর্ষণ আরেকটি অংশ, আর দমকা বাতাস, এই যে 3টা অংশ একই সাথে কার্যক্রম চলবে, সেহেতু এখানে যে তাণ্ডব হবে, এই যে প্রভাব, এটা খুব ভয়াবহ অবস্থায় হবে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের বিভিন্ন স্থানে বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। বরগুনার পাথরঘাটায় দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। জেলায় প্রস্তুত রাখা হয়েছে 156টি আশ্রয় কেন্দ্র। ঘূর্ণিঝড়ের কারণে বাগেরহাটের মংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ আছে। তীব্র স্রোতে মংলায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। চট্টগ্রাম বন্দরে জারি করা হয়েছে অ্যালার্ট 4। লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ঘাটে আটকা পড়েছে কয়েকশো যাত্রী। ভোলার চরাঞ্চলের মানুষদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। নোয়াখালী হাতিয়ায় মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এ সময় বেড়িবাঁধের বাইরে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। 3 লাখ মানুষকে আশ্রয় দিতে পিরোজপুরের 561টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। এদিকে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ আছে। সারা রাত্র আমরা আতঙ্কে ছিলাম, রাত্রে ঘুমাসি নেই, কারণ আমরা যারা উপকূলবাসী তাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে। বাড়িঘর নিয়ে এবং ছেলে মেয়ে নিয়ে, গরু বাছুর নিয়ে খুবই অসুবিধার ভিতরে আছি। বাতাসের বেশি, এই জন্য আমার মালামাল ভিতরে নিয়ে রেখেছি। সকাল থেকে মাইকিং করে বেড়িবাঁধের বাইরে থেকে লোকজনকে ভিতরে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। দর্শক, ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি ও উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের সর্বশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। হ্যাঁ মাহবুবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে আসলে সকাল থেকে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে, আবার থেমে থেমে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। আর এখন কিন্তু সমুদ্রের জোয়ার চলছে, আর জোয়ার থাকাকালীন কিন্তু সমুদ্র বেশ গত কয়েকদিন হচ্ছে আজকে থেকে 3 থেকে 4 থেকে 5 ফুট পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আর মূলত বাতাসের তীব্রতা এত আপনার সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় আবহাওয়া দেখতে আসেন, আর সমুদ্রের যে ভয়ঙ্কর যে রূপ, সেই রূপ দেখার জন্য জড়োয়া। আর এখানে কিন্তু কলাপাড়া উপজেলা থেকে কিন্তু পর্যটকদের এবং যে উৎসব সংস্থা রয়েছে তাদের কিন্তু নিরাপদে দিতে বলা হয়েছে। আর এছাড়া কুয়াকাটাতে আবাসিক উন্মুক্ত করা হচ্ছে যাতে মানুষ নিরাপদে আশ্রয় দিতে পারে।
এছাড়া প্রশাসনের তরফ থেকে কিন্তু আশ্রয় কেন্দ্র রয়েছে, মুজিব কিল্লা, এগুলো প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো লোকজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়নি, যতটুকু আমরা খোঁজ খবর দিয়েছি। আর তবে এই কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের মানুষ কিছুটা আসলে আতঙ্কিত পায় না। এর কারণ হচ্ছে কুয়াকাটা থেকে গভীর সমুদ্র, অর্থাৎ 5 কিলো গভীর সমুদ্রে কিন্তু 35 কিলোমিটারের মতো লম্বা একটি ডুবোচর রয়েছে। আর ডুবোচর থাকার কারণে কিন্তু আসলে ঘূর্ণিঝড়ের যে পরিচিত রূপ, সেই রূপ কিন্তু আসলে বাধাপ্রাপ্ত হয় খানিকটা। এর কারণে কিন্তু আসলে উপকূলে আঘাত কম নামে। আর এছাড়া বেড়িবাঁধের বাহির থেকে আসলে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে, বনাঞ্চল থাকার কারণে কিন্তু বাতাসের তীব্রতা আসলে বেড়িবাঁধের ভিতরে প্রবেশ করতে পারে না। তবে কলাপাড়া উপজেলার দুইটি জায়গায় বেড়িবাঁধ অরক্ষিত রয়েছে আর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। বেড়িবাঁধগুলো অরক্ষিত থাকার কারণে কিন্তু আসলে সেখানকার মানুষ কিছুটা আতঙ্কিত রয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, সংবাদের শুরুতেই আমরা পটুয়াখালীর অবস্থা জানছিলাম ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো আপনার কাছে জানতে চাইবো যে সাতক্ষীরা উপকূলের এখনকার অবস্থান আসলে কি? মাহবুবা, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব আছে কাল রাত থেকে এখন পর্যন্ত, যে গুড়ি গুড়ি বৃষ্টি এবং হালকা বাতাস বয়ে যাচ্ছে। কিন্তু আবহাওয়া অধিদপ্তর যে 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করায় উপকূলীয় জনপথে দেখা দিয়েছে এক অজানা আতঙ্ক। কারণ ঘূর্ণিঝড় আইলা, আমপান এবং ইয়াসের জলোচ্ছ্বাসে বিশেষ করে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আর ঘূর্ণিঝড় রোমালের যে পূর্বাভাসে বলা হয়েছে, হয়তো আজকে মধ্যরাতে এটা সমুদ্র এই সাতক্ষীরা বা সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদে ল্যান্ডফল করতে পারে, সবচেয়ে যদি 10 ফুট বা 8 ফুট উচ্চতায়। এবং এখন চলছে পূর্ণিমা তিথির ভরা কাটাল। তো জোয়ারের সময় যদি 10 ফুট থেকে 8 ফুট উচ্চতায় এই সাইক্লোন উপকূলে ল্যান্ডফল করে, তাহলে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি সালাউদ্দিন, তিনি আমাকে জানিয়েছেন সাতক্ষীরার 680 কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের মধ্যে 10টি পয়েন্টে প্রায় 12 কিলোমিটার রয়েছে ঝুঁকিপূর্ণ। তবে মাহবুবা, সব কিছু নির্ভর করবে এই ঘূর্ণিঝড় ল্যান্ড করবে তখন নদীতে যদি জোয়ার থাকে তাহলে হয়তো বিপর্যয়ের ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়তে পারে, আর যদি ভাটা থাকে তাহলে হয়তোবা কিছুটা ক্ষয়ক্ষতি কমতে পারে। সব কিছু নির্ভর করবে এই নদীর জোয়ার ভাটার উপরে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য প্রসঙ্গ। ঝিনাইদহ 4 আসনের সাংসদ আজিম হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন আমেরিকায় পালিয়েছেন বলে ধারণা ডিবির। তাকে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ। সকালে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি। সাংসদ আজিমের হত্যা তদন্তের জন্য গোয়েন্দা পুলিশ প্রধান হারুনা রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি দল সকালে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। দলে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল ওয়াহাদ, এডিসি শহীদুর রহমান। আগে ঢাকা ছাড়ার আগে মহানগর গোয়েন্দা প্রধান জানান শাহিনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। শাহিন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। অন্যদিকে তদন্ত শেষে আজ কলকাতা পুলিশ দলের ঢাকা ছাড়ার কথা আছে। তারা বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছে। আমি মনে করি শীঘ্রই পুরো লাশটি পাওয়া না গেলেও তার খণ্ডবিশেষ তো অবশ্যই পাওয়া যাবে। শাহিনের বিরুদ্ধে কলকাতা যে মামলাটি রুজু হয়েছে সেখানেও সে কিন্তু একজন মদতদাতা। আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ। এদিকে এমপি আনোয়ারুল আজিমের দেহাংশ খোঁজার বিষয়ে কলকাতায় পৌঁছেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুনা রশিদ। আজ নিউ টাউনের আবাসিক ভবনে ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি এমপি খুনের ঘটনায় কলকাতায় আটক হওয়া জিহাদকেও জেরা করার কথা রয়েছে। বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম খুনের মামলায় গেল 22 মে তদন্তভার গ্রহণ করে পশ্চিমবঙ্গের পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। এরপর গেল 2 দিন দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকায় একটি খালে তল্লাশি চালায় সিআইডি কর্মকর্তা ও ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরি দল। শ্যামল বিশ্বাস যেখানে আমানুল্লাহ নাম দিয়েছিল, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে
সে বাংলাদেশ দিয়ে সে এখানে বাংলাদেশ থেকে আবার দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়তো বা উনি ইউএস চলে গিয়েছে। যেহেতু মানে তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে, এটা আমরা জানি, আমরা ওইখান থেকে এটা দেখেছি। তারা তাদের পক্ষে যে আসামি যাকে গ্রেপ্তার করছে তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছে, অনেক দূরে এগিয়েছে। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে যাবেন। দর্শক, এই বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। বাংলাদেশের সংসদ সদস্য খুনের মামলায় তদন্তের স্বার্থে কিন্তু কলকাতায় এসে পৌঁছলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ সাহেব। আমরা এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর রয়েছে, তিনি কিন্তু আজই জিহাদ হাওলাদারকে কিন্তু জেরা করতে পারে, যে এখন সিআইডি হেফাজতে রয়েছে। গত 23 তারিখ বারাসাত আদালত তাকে সিআইডি হেফাজত দিয়েছে 12 দিনের জন্য। ইতিমধ্যেই কিন্তু গত 2 দিন ধরে কিন্তু বাগজোলা খালে কিন্তু তদন্ত করে দেখেছে সিআইডি আধিকারিকরা, পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরিরাও কিন্তু সেই জায়গায় ঘুরে দেখেছে তার দেহাংশের টুকরো কিন্তু পাওয়া যায় কিনা। সেই ব্যাপারেই কিন্তু আজকে কলকাতায় এসে পৌঁছলেন বাংলাদেশের হারুন রশিদ সাহেব এবং তার সহযোগীরা রয়েছেন। কলকাতা পুলিশের সঙ্গে গোয়েন্দা সিআইডির সঙ্গে তারা একযোগে কিন্তু এমপি সাহেবের দেহের টুকরো অংশ খুঁজে দেখার চেষ্টা করবে। আমরা জানি যে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার যে বাগজোলা খাল, সেখানে কিন্তু জিহাদকে নিয়ে যাওয়া হয়েছিল 23 তারিখ, তখন যখন বারাসাত থেকে তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জায়গায় কিন্তু ঘুরে দেখা হয়েছিল ড্রোন দিয়ে, ডুবুরি দিয়ে, এবং গতকালে কিন্তু খোঁজার চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে থাকবো পরবর্তী পর্যায়ে কি পরিস্থিতি গিয়ে দাঁড়ায়। গোয়েন্দা প্রধান দুদেশের গোয়েন্দারা ব্যাপারটা নিয়ে কতটা কি অগ্রগতি করতে পারে, শেষ পর্যন্ত দেহের অংশ খুঁজে পাওয়া যায় কিনা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। এর আগে গত 28 এপ্রিল ব্যালট পেপারে নেই বরাদ্দকৃত প্রতীক এমন অভিযোগ তুলে ভোট গ্রহণ স্থগিত চেয়ে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান এক প্রার্থী। পরে ওই অভিযোগের ভিত্তিতে কসবার কুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহণ স্থগিত করা হয়। তবে বাকি সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদের প্রার্থীদের ভোট গ্রহণ স্বাভাবিকভাবে নেওয়া হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 চেয়ারম্যান প্রার্থী। খেলার খবর, কাবাডি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির 4র্থ আসর। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। এই ভেন্যুতে বিকেল 5টায় মুখোমুখি হবে নেপাল ও কেনিয়া, 6টায় ইরাক ও জাপান এবং 7টায় দিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড ও উগান্ডা। এবারের আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের 12টি দল অংশ নিচ্ছে, যেখানে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।